ওকে, তোমাদের আশা করি মনে আছে আমরা কোন পর্যন্ত পড়ছিলাম। ঠিক আছে, আমরা হচ্ছে পড়ছিলাম, বলছিলাম যে আমরা একটু পড়ছিলাম, সেটা হচ্ছে আমরা এখানে এসে রেখে দিয়েছিলাম। আমরা জাস্ট এতটুকু পড়ছিলাম যে কিভাবে আমাদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এটা হচ্ছে দুইটা মিলে আমাদের সুক্রোজ গঠন করতেছে। ঠিক আছে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুইটা মিলে কিভাবে হচ্ছে আমাদের সুক্রোজ গঠন করতেছে আমরা হচ্ছে এতটুকু পড়ছিলাম। এই যে এই পর্যন্ত পড়ছিলাম, বাট এতটুকু আর আমাদের পড়া হয় নাই। ঠিক আছে, এতটুকু আর আমাদের পড়া হয়নি, এখন হচ্ছে আমরা এতটুকু পড়বো। দেখো, আচ্ছা, সো আমি হচ্ছে আমার ওই ছবিটায় চলে যাচ্ছি। দেখো, একটু ওয়েট করো। এই যে আমরা হচ্ছে আমাদের এই পর্যন্ত পড়ছিলাম। এখন এই দুইটা মিলে, মানে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে আলফা ডি গ্লুকোজ, এবং এটা কি ছিল, এটা হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। সো এই দুইটা মিলে আমাদের কি তৈরি হয় বলো তো? এই দুইটা মিলে আমাদের তৈরি হয় হচ্ছে আমাদের সুন্দর একটা সুক্রোজ। ঠিক আছে, এখন আমি আমি জাস্ট এই দুইটা প্লাস দিয়ে হচ্ছে রেখে দিয়েছিলাম, বাট এই দুইটা মিলে কি হয় সেটা এখনও লিখি নেই। সো চলো আমরা দেখি এই দুইটা মিলে আমাদের কি হয়। ঠিক আছে, এই দুইটা মিলে আমাদের যেটা হয় সেটা আর কিচ্ছু না। আমি যদি একটু সহজ ভাষায় বুঝাই, দেখো, সো আমি এই প্লাস চিহ্নটা একটু বুঝে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এখন আমি হচ্ছে এই আমার প্লাস চিহ্নটা মুছে দিলাম। ঠিক আছে, আচ্ছা, প্লাস চিহ্নটা মুছে দিলাম। এখন কি হয় দেখো, এখানে যে আমার হচ্ছে এই যে হাইড্রক্সাইড আছে এবং এখানে হাইড্রক্সাইড আছে। ঠিক আছে, মনে করো এইখানে জাস্ট এই হাইড্রোজেনটা আসবে এবং এখানের এই হাইড্রক্সাইডটা আসবে। ঠিক আছে, সো এইখানের এই হাইড্রোজেন এবং এখানের এই হাইড্রক্সাইড, এই দুইটা মিলে কি গঠন করবে বলো তো? এই দুইটা মিলে হচ্ছে আমার গঠন করবে পানি। এই দুইটা মিলে আমার কি গঠন করবে বলো তো? এই দুইটা মিলে আমার গঠন করবে হচ্ছে আমার পানি। ঠিক আছে, এই দুইটা মিলে আমার গঠন করবে পানি। আচ্ছা, তোমরা হচ্ছে 1 সেকেন্ড একটু দাঁড়াও। ওকে, আমি এসে পড়ছি, দেখো। আচ্ছা, আমি কি বলছিলাম, এই দুইটা মিলে আমার গঠন করবে হচ্ছে পানি। পানি মানে কি? এই দুইটা মিলে আমার গঠন করবে হচ্ছে H2O। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা মিলে আমার গঠন করবে হচ্ছে H2O। আচ্ছা, তো আমি এখানে দাঁড়াও একটু লিখে ফেলি। আচ্ছা, এই দুইটা আমার মিলে কি গঠন করলো বলো তো? H2O। সো আমি H2Oটা এখানে লিখতেছি। আচ্ছা, সো আমাদের এখানে কি বাকি থাকে দেখো তো? আমাদের এখানে বাকি থাকে হচ্ছে, একটু অন্য কালার ইউজ করি, দেখো, এখানে একটা বাকি থাকে অক্সিজেন, এবং এখানে বাকি থাকে হচ্ছে জাস্ট এখানে একটা অক্সিজেন বাকি থাকে। হ্যাঁ, এখন এই অক্সিজেনটা কি করবে? এই অক্সিজেন মশাই হচ্ছে এখানে এসে পড়বে। অক্সিজেন মশাইটা এখানে এসে পড়বে, এবং অক্সিজেনের হাত কয়টা বলো তো? অক্সিজেনের হাত কিন্তু দুইটা। অক্সিজেনের হাত দুইটা। সো এই দুইটা হাত দ্বারা ও এখানে একটা কার্বনকে ধরবে, এখানে একটা কার্বনকে ধরবে। ওয়াও, কত সুন্দরভাবে হচ্ছে ও আমাদের এই যে গ্লাইকোসাইডিক বন্ডটা তৈরি করে ফেললো। গ্লাইকোসাইডিক বন্ড মনে আছে? আমি বলছিলাম যে সি ও
সি, এটা যে একটা গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে। সো কত সুন্দরভাবে ও একটা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করে ফেললো। আমি একটু আবার যদি রিক্যাপ করি, দেখো আচ্ছা আমি একটু আবার রিক্যাপ করি, এখানে কি হয়েছে দেখো, এখানে হচ্ছে আমাদের, দাঁড়াও একটু আবার দিয়ে মুছে দিই। হ্যাঁ, এখানে আমাদের কি ছিল দুইটা, এখানে আমাদের যে এই হাইড্রোক্সাইড ছিল এবং এই হাইড্রোক্সাইড ছিল, ঠিক আছে। এই হাইড্রোক্সাইডের মধ্যে থেকে এখানে আসবে শুধু হাইড্রোজেন এবং এখান দিয়ে আসবে পুরো হাইড্রোক্সাইডটা, ঠিক আছে। এরা দুইটা হচ্ছে একসাথে বাইন্ড করবে, একসাথে বাইন্ড করে দেখো এখানে এইচ এবং এখানের ওইচ, এই দুইটা মিলে গঠন করবে কি পানি, এই দুইটা মিলে গঠন করবে হচ্ছে আমার H2O, ঠিক আছে। এই দুইটা মিলে গঠন করবে হচ্ছে আমার H2O, ওকে। এবং H2Oটা আমি কোথায় লিখলাম, H2Oটা হচ্ছে আমি এখানে লিখলাম H2O, ঠিক আছে। এবং প্লাস দেখো তারপর কি বাকি থাকে বলো তো, তারপর হচ্ছে এই অক্সিজেনটা, ওই অক্সিজেন একটা তো বাকি থাকে, এই অক্সিজেনটা হচ্ছে এই মধ্যে এসে পড়বে, এই মধ্যে এসে এই যে একটা হাত দিয়ে এই কার্বনকে ধরবে, আরেকটা হাত দিয়ে এই কার্বনকে ধরবে। সো সুন্দরভাবে আমাদের গ্লাইকোসাইডিক বন্ডটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবং গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হওয়ার পর যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আমরা এইখানে লিখবো, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা এইখানে লিখে দেবো। সো আমি একটু বই থেকে দেখাই, তাহলেই তুমি বুঝবা, চলো। এই যে দেখো বইয়েরটা দেখো, বইয়েরটা এই যে আমার এখান থেকে হচ্ছে হাইড্রোজেন এবং এইখান থেকে হচ্ছে আমার হাইড্রোক্সাইড, এই দুইটা মিলে কি গঠন করলো বলো তো, পানি, ঠিক আছে। এই দুইটা মিলে গঠন করছে হচ্ছে আমার পানি। সো পানিটা আমি কোথায় লিখছি দেখো, এই যে এখানে পানিটা লিখলাম, দেখছো, এই যে এই দুইটা মিলে গঠন করছে হচ্ছে আমার পানি। সো পানিটা আমি এখানে লিখলাম। দেন হচ্ছে এই যে আমার একটা অক্সিজেন বাকি থাকে, দেখো এই যে আমার এই অক্সিজেনটা বাকি থাকে, এটা হচ্ছে ভিতরে এসে পড়বে, ভিতরে এসে এখানে একটা হাইড্রোজেন, একটা হাত দিয়ে এই কার্বনকে ধরবে আর একটা হাত দিয়ে এই কার্বনকে ধরবে। সো এই দেখো ওই যে সেই অক্সিজেনটা, ঠিক আছে, এই অক্সিজেনটা একটা হাত দিয়ে হচ্ছে এই কার্বনকে ধরছে আর একটা হাত দিয়ে অন্য কার্বনকে ধরছে, দেখছো। সো আমাদের সুন্দরভাবে এইটা থেকে আমাদের এইটা তৈরি হয়ে গেল, এইটা থেকে আমাদের এইটা তৈরি হলো, মানে হচ্ছে গ্লুকোজ। এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থেকে আমাদের সুক্রোজ উৎপন্ন হলো, এবং এই সুক্রোজটা সুক্রোজের সাথে এখনও পানি উৎপন্ন হলো, তাই না। এখনও পানি কীভাবে উৎপন্ন হলো আমরা জানি, এখানের হাইড্রোজেন এবং এখানের হাইড্রোক্সাইড এই দুইটা মিলে হচ্ছে আমাদের এক অণু পানি উৎপন্ন করলো, ঠিক আছে। আমি যদি পুরো প্রসেসটা আবার একটু রিক্যাপ করে দেখো তো। আচ্ছা এখানে কি হলো, আমাদের এইটা ছিল মনে আছে, এটা ছিল হচ্ছে আলফা ডি গ্লুকোজ, এটা ছিল আলফা ডি গ্লুকোজ এবং এটা ছিল হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। সো আলফা ডি গ্লুকোজের স্ট্রাকচার এবং বিটা ডি ফ্রুক্টোজের স্ট্রাকচার আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করছি, তাই না। অবশ্যই আমরা প্রিভিয়াস ভিডিওতে এটা আলোচনা করছি। এখন আমরা কি করব দেখো, আচ্ছা এখন আমরা এখানে আলফা ডি গ্লুকোজ আঁকলাম, বিটা ডি ফ্রুক্টোজ আঁকলাম, দেন এটার মধ্যে একটা প্লাস দিয়ে জোড়াতালি লাগাই দিলাম। সো এই দুটো দিয়ে কী উৎপন্ন হবে বলো তো, এই দুটো দিয়ে আমাদের এখনও পানি উৎপন্ন হবে এবং তারপর কি সুক্রোজ উৎপন্ন হবে। এই পুরাটা নিয়ে কিন্তু সুক্রোজ, এই পুরাটা হচ্ছে আমার সুক্রোজ, ঠিক আছে, এই পুরাটা হচ্ছে আমার সুক্রোজ। আমার যারা প্রিভিয়াস ক্লাস করছো তারা বুঝবা। আচ্ছা দেন হচ্ছে দেখো এই যে আমার অ্যালফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ, এগুলোর মধ্যে থেকে এই যে এখানে হাইড্রোজেনটা এবং এখানে হাইড্রোক্সাইড, এই দুইটা মিলে কি গঠন করে পানি, H2O, ঠিক আছে। এবং H2Oটা আমি এখানে লিখলাম, ঠিক আছে। এবং বাকি এই যে অক্সিজেনটা বাকি থাকে, এটা হচ্ছে ভিতরে এসে পড়ে অক্সিজেন কি করবে, দুই হাত দিয়ে দুইটা কার্বনকে ধরবে। সো এটা হচ্ছে আমি নিচে আঁকছে, আবার দেখো এই যে অক্সিজেনটা হচ্ছে মধ্যে এসে পড়ছে এবং সে দুই হাত দিয়ে দুইটা কার্বনকে ধরছে। দেন এই পুরা যৌগটা অন্য কালার ইউজ করে দেখো, এই পুরা যৌগটা এই যে এই পুরা যৌগটা হচ্ছে আমার সুক্রোজ, এই পুরা যৌগটা আমার কি বলতো, সুক্রোজ। ওকে, আশা করি তোমরা সুক্রোজের গঠন খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি কারো কোনো প্রবলেম থাকে আমার ইনবক্সে নক দিয়ে আমি কোনো প্রবলেম থাকলে আমি সলভ করে দেবো, ঠিক আছে। আচ্ছা সো এখন দেখো তো এটা পড়লে বুঝো কি না। দেখো কি বলছে এখানে, যে আমাদের সুক্রোজ তৈরির সময় দুটি মনোস্যাকারাইড, এগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসেও পড়ছিলাম, এখন আবার একটু রিক্যাপ করতেছি। দেখো সুক্রোজ তৈরির সময় দুটি মনোস্যাকারাইড আলফা ডি গ্লুকোজ এর 1 নং কার্বনের হাইড্রোক্সাইডের সাথে বিটা ডি ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বনের হাইড্রোক্সাইড থেকে এক অণু পানি অপসারিত হয়। ওই যে আমি বলছিলাম এখনও পানি অপসারিত হয়, এই যে এখনও পানি অপসারিত হয়, এই যে এখনও পানি অপসারিত হলো, ঠিক আছে, এখনও পানি অপসারিত হয়, ঠিক আছে। ফলে কার্বন দুটির মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড অর্থাৎ অক্সিজেন ব্রিজ গঠিত হয়। এই যে আমার সেই অক্সিজেন ব্রিজ, এই দেখো আমার গ্লাইকোসাইডিক বন্ড মানে কি, এই যে সিওসি, এটাই হচ্ছে আমার গ্লাইকোসাইডিক বন্ড, আর এইখানে সেই এই যে অক্সিজেন ব্রিজ, এটাই ওখানে লিখছে, আর কিচ্ছু না, এটাই ওখানে লিখছে, এটাই হচ্ছে কিন্তু গ্লাইকোসাইডিক বন্ড। আমরা জানি যে ও এটাই হচ্ছে আমাদের গ্লাইকোসাইডিক বন্ড। সো এই গ্লাইকোসাইডিক বন্ড বা অক্সিজেন ব্রিজ এইটার কথাই হচ্ছে ওইখানে লিখছে। আচ্ছা এবং সুক্রোজ সৃষ্টি হয়, শেষ, এই তো জাস্ট এই 2 লাইন। তোমাকে এটা যদি সৃজনশীলে আসে এইটা আঁকবা, ঠিক আছে, এইটা আঁকার পর জাস্ট ওই 2 লাইন লিখে দেবা, ওই 2 থেকে 3 লাইন লিখে দিলেই হবে, ঠিক আছে। যে আমি ব্যাখ্যাটা আবার একটু বলি, আচ্ছা আমি যদি ব্যাখ্যাটা আবার একটু বলি, এটা কী হবে বলো তো।
যে আলফা ডি গ্লুকোজের সাথে বিটা ডি ফ্রুক্টোজ হচ্ছে যোগ হয়, যোগ হয়ে এখান থেকে এক অণু পানি অপসারিত হয়, এক অণু পানি অপসারিত হয়ে যায় এবং পরে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজের মাঝে অক্সিজেন ব্রিজ অর্থাৎ গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয় এবং সেই যে আমার এক অণু পানি অপসারিত হয় এটা কোথা থেকে দেখো তো, এই যে আমার এটি কিন্তু আমার ছিল 1 নাম্বার কার্বন এবং এটা কিন্তু ছিল হচ্ছে আমার 2 নাম্বার কার্বন। এখানে দেখো এই যে 1 নাম্বার কার্বন এবং এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, ঠিক আছে। সো 1 নাম্বার কার্বনের হাইড্রোক্সাইড এবং 2 নাম্বার কার্বনের হাইড্রোক্সাইডের মধ্যেই কিন্তু আমাদের বিক্রিয়াটা ঘটছে। সো এইটা কিন্তু এই ব্যাপারটি কিন্তু এখানে লিখছে যে হচ্ছে আমাদের 1 নং কার্বনের হাইড্রোক্সাইড এবং মানে আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বনের হাইড্রোক্সাইড এবং বিটা ডি এই যে আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বনের হাইড্রোক্সাইড এবং বিটা ডি ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বনের হাইড্রোক্সাইড, ঠিক আছে। সো এইটাই দেখো এই যে আলফা ডি গ্লুকোজ, এটা তো আমার আলফা ডি গ্লুকোজ। সো এটার 1 নাম্বার কার্বনের হাইড্রোক্সাইড, সরি আচ্ছা এইখানে দেখাই দেখো এই যে আমার আলফা ডি গ্লুকোজ, এটা তো 1 নাম্বার কার্বন, তো আমি বলছি 1 নাম্বার কার্বনের হাইড্রোক্সাইড এবং বিটা ডি ফ্রুক্টোজ, এটা কিন্তু ফ্রুক্টোজ। এখানে 2 নাম্বার কার্বনের হাইড্রোক্সাইড, এই দুইটার মধ্যে হচ্ছে আমাদের বিক্রিয়াটা ঘটছে, ঠিক আছে। 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন এগুলো কিন্তু আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে বুঝাইছিলাম, ঠিক আছে। প্রিভিয়াস ক্লাসে কিন্তু এটা তোমাদের অলরেডি বোঝানো হয়েছে, এই যে ঠিক আছে। এই যে আমি এখানে লিখছি দেখো, এই যে আমার 1 নাম্বার কার্বন এবং 2 নাম্বার কার্বন, ঠিক আছে, এগুলোর মধ্যেই কিন্তু এই যে হাইড্রোক্সাইড 1 নাম্বার কার্বন এবং 2 নাম্বার কার্বনের হাইড্রোক্সাইডের মধ্যেই কিন্তু আমাদের সব বিক্রিয়াগুলো ঘটে, ঠিক আছে। 1 নাম্বার কার্বন এবং 2 নাম্বার কার্বনের হাইড্রোক্সাইডের মধ্যেই আমাদের সব বিক্রিয়াগুলো ঘটতেছে, ওকে। আচ্ছা, সো তোমরা আশা করি সবাই বুঝতে পারছো কীভাবে হচ্ছে আমাদের সুক্রোজটা গঠন হলো। আশা করি কোনো যদি প্রবলেম থাকে আমার প্রিভিয়াস ক্লাস এবং এই ক্লাস করে ফেলে আশা করি বুঝছো। কোনো প্রবলেম থাকলে আমাকে জাস্ট ইনবক্সে একটু নক দিও, আমি আরও ভালো করে হচ্ছে প্রবলেম তোমার সলভ করে দেবো। এখন আমরা আবার রিডিং পড়ি, এখন আমাদের কঠিন আর কিছুই নেই, এখন আমাদের সব সহজ। দেখো, সবুজ উদ্ভিদের পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসাবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়। সো এমসিকিউ আসতেই পারে যে হচ্ছে বিভিন্ন অঙ্গে, উদ্ভিদের বিভিন্ন অঙ্গে কী পরিবাহিত হয়, অ্যান্সার হবে হচ্ছে সুক্রোজ, এমসিকিউ, ঠিক আছে। আচ্ছা, মধুর প্রধান কাঁচামাল হচ্ছে সুক্রোজ, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যে হচ্ছে মধুর প্রধান কাঁচামাল হচ্ছে সুক্রোজ, ঠিক আছে। মধুর প্রধান কাঁচামাল কি বলো তো? মধুর প্রধান কাঁচামাল হলো সুক্রোজ, এটা তোমার অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এই যে আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে দেখাইছিলাম যে সিওসি, এটা যে গ্লাইকোসাইডিক বন্ড, এই যে সিওসি এটা গ্লাইকোসাইডিক বন্ড, এটা হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসে দেখাইছিলাম, মনে আছে? আচ্ছা, এখন দেখো ইক্ষুর প্রায় 15%ই হচ্ছে সুক্রোজ, এটি একটু মুখস্থ রেখে এমসিকিউর জন্য। এবং সুক্রোজের ধর্ম বলতে, সুক্রোজের ধর্মও কিন্তু হচ্ছে ওই চিনির মতোই, সুক্রোজের ধর্ম কার মতো? চিনির মতো, দানাদার, মিষ্টি, স্বাদযুক্ত, কঠিন পদার্থ, কিন্তু এটা গ্লুকোজ থেকে দ্বিগুণ মিষ্টি, এটি একটু মনে রাখো, সুক্রোজটা হচ্ছে গ্লুকোজ থেকে দ্বিগুণ মিষ্টি, ঠিক আছে। আচ্ছা, এবং এর গলনাঙ্ক কত? 188°C, এটা একটু মনে রাখো, ঠিক আছে, ফর এমসিকিউ। দেখো, আমরা সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ, মানে সুক্রোজ মিলে কি গঠিত হয় বলো তো? গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এটা আমরা জানি যে হচ্ছে সুক্রোজ মিলে মানে সুক্রোজ ভেঙে বা সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন হয়, অথবা উল্টাভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যোগ হয়ে সুক্রোজ উৎপন্ন হতে পারে, যেটা আমরা হচ্ছে এইখানে দেখছিলাম। আচ্ছা, ওকে, এখন আমরা আসি সুক্রোজের কাজে। সুক্রোজের কাজ কি দেখো তো? শ্বসনের প্রধান উপাদান হিসেবে শক্তি উৎপন্ন করে সুক্রোজ, ঠিক আছে। শ্বসনের প্রধান উপাদান হিসেবে শক্তি উৎপন্ন করে কে বলতো? সুক্রোজ, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেন ব্যবহারে আসি, এটা হচ্ছে পরীক্ষাগারে অক্সালিক অ্যাসিড প্রস্তুতির জন্য ব্যবহার করা হয়। সো এটি একটু মনে রেখো, এবং মিষ্টি তৈরিতে। সো এটা ব্যবহার দুইটা, একটা হচ্ছে মিষ্টি তৈরিতে এবং পরীক্ষাগারে অক্সালিক অ্যাসিড তৈরির জন্য সুক্রোজ ব্যবহার করা হয়। এই দুইটি এমসিকিউ একটু তোমার মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, দেন আসি হচ্ছে আমার সেলোবায়োজে। দেখো, সেলোবায়োস, আচ্ছা, সিলেবাস কি দেখো তো? 2 অণু বিটা ডি গ্লুকোজের বিটা 1,4 লিঙ্কেজ দিয়ে সংযুক্ত হয়। আচ্ছা, কি বললো? 2 অণু বিটা ডি গ্লুকোজ বিটা 1,4, আচ্ছা, সিলোবায়োস হচ্ছে সিকিউতে আসে না, ঠিক আছে, জাস্ট হচ্ছে সিলোবায়োস আমরা এমসিকিউর জন্য পড়বো। কিসের জন্য পড়বো বলো তো? মেইনলি আমরা সিলোবায়োস এমসিকিউর জন্য পড়বো, ঠিক আছে। আচ্ছা, এই লাইনটা তোমার মুখস্থ করতে হবে যে 2 অণু বিটা ডি গ্লুকোজ বিটা 1,4 লিঙ্কেজ দিয়ে যুক্ত হয়, ঠিক আছে। আচ্ছা, মানে হচ্ছে সিলোবায়োস কি? সিলোবায়োস তো হচ্ছে একটা ডাইস্যাকারাইড, বলো তো? সিলোবায়োস একটা ডাইস্যাকারাইড না? ডাইস্যাকারাইড। সো সিলোবায়োস হচ্ছে আমরা আগেও পড়ছিলাম এটা, দেখো। আচ্ছা, আগে কিন্তু এই যে সিলোবায়োস হচ্ছে একটা ডাইস্যাকারাইড, তাই না? সো সিলোবায়োস একটা ডাইস্যাকারাইড। সো সিলোবায়োস ভাঙলে আমরা 2টা মনোস্যাকারাইড পাবো, তাই না? সিলোবায়োস ভাঙলে আমরা কয়টা মনোস্যাকারাইড পাবো? 2টা। সো এই দেখো, সিলোবায়োস যেহেতু একটা ডাইস্যাকারাইড, এই যে সিলোবায়োস যেহেতু একটা ডাইস্যাকারাইড, সো 2 অণু বিটা ডি গ্লুকোজ,
ঠিক আছে, 2 অণু আলফা ডি না, কিন্তু 2 অণু, এটা কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে যে বিটা ডি গ্লুকোজ, 2 অণু বিটা ডি গ্লুকোজ বিটা 1,4 লিঙ্কেজের মাধ্যমে সংযুক্ত হয়। আচ্ছা এই লিঙ্কেজ মানে আসলে কি? লিঙ্কেজ মানে কিচ্ছু না, একদমই সিম্পল, যে বিটা 1,4 লিঙ্কেজ, এটা বলতে কি বুঝাইছে? বিটা বলতে বুঝাইছে হচ্ছে বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে, এই একটা বিটা ডি গ্লুকোজ। আমি আবার বলতেছি এটা কিন্তু সিকিউর টপিক না, তাও বিটা 1,4 লিঙ্কেজ এটা আসলে কি, এই যে বিটা 1,4 লিঙ্কেজ, ঠিক আছে, এটা আসলে কি, এটা তোমাকে একটু বুঝাচ্ছি, আর কিছুই না। দেখো এটা তোমাকে একটু বুঝাচ্ছি, দেখো এখানে এই যে আমার এটা হচ্ছে আমার একটা আলফা ডি গ্লুকোজ, সরি এটা হচ্ছে আমার একটা বিটা ডি গ্লুকোজ, এবং এটা হচ্ছে আমার আরেকটা বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে। এখন বিটা 1,4 লিঙ্কেজ মানে কি, দেখো এই বিটা ডি গ্লুকোজ এটা তো আমার একটা বিটা ডি গ্লুকোজ, এবং এইটা আরেকটা বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে। দেখো এটা আমি ধরলাম হচ্ছে আমার প্রথম বিটা ডি গ্লুকোজ, এটা হচ্ছে সেকেন্ড বিটা ডি গ্লুকোজ। এখন দেখো এইখানের 1 নাম্বার কার্বন, এখানে কিন্তু কার্বন লিখে নাই, দেখছো এখানে কিন্তু কার্বন লিখে নাই, বাট এগুলো উজ্জ্বল রাখছে, মানে কার্বন লিখলেও হয় না লিখলেও হয়, বাট এখানে এক লিখে আছে দেখো। সো এখানে কার্বন লিখে নাই মানে কার্বনটাকে আর কি উজ্জ্বল রাখছে, এভাবেও আর কি লিখার সিস্টেম আছে, তুমি ইচ্ছে করলে কার্বন না দিয়েও লিখতে পারো। এখানে আর কি যে কার্বন এটা লিখে নাই, সো বাট এটা তোমাকে না লিখলেও হয়, বাট এটা বুঝো এখানে হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এবং এখানে কি এটা হচ্ছে আমার 4 নাম্বার কার্বন, এই দেখো 4, ঠিক আছে। সো 1 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বনের সাথে যেহেতু বিক্রিয়া ঘটছে, বা 1 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বনের মধ্যে যেহেতু সংযোগ ঘটছে, এই জন্য এটাকে বলা হয় আমার, এই জন্য এটাকে বলা হয় আমার 1,4 লিঙ্কেজ, ঠিক আছে। বিটা 1,4 লিঙ্কেজ কেন বলা হয়? কারণ বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে, কারণ দুইটাই ছিল হচ্ছে বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে। সো আশা করি বিটা 1,4 লিঙ্কেজ বলতে কি বুঝাইছি এটা তোমরা বুঝছো। জাস্ট এমসিকিউর জন্য একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখো, সিকিউতে আসবে না। আবারও বললাম 2 অণু বিটা ডি গ্লুকোজ নিয়ে হচ্ছে আমার সিলোবায়োসটা গঠিত হয়, বাট ওই যে 2 অণু বিটা ডি গ্লুকোজ তাদের মধ্যে বন্ধনটা কীরকম, বিটা 1,4 লিঙ্কেজ, লিঙ্কেজ তো বুঝো, লিঙ্কেজ মানে বন্ধন। সো বিটা 1,4 লিঙ্কেজ কেন হইলো, বিটা 1,4 লিঙ্কেজ কেন হইলো? কারণ হচ্ছে দেখো তো তোমরা, এই যে আমার এখানে 1 নাম্বার কার্বন ছিল এবং এখানে ছিল হচ্ছে 4 নাম্বার কার্বন, ঠিক আছে, কার্বনগুলো এখানে লিখে নাই, সমস্যা নাই। সো এই যে 1 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বনের মধ্যে যেহেতু এই যে সংযোগ ঘটছে, এই যে আমার কিন্তু 1 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বনের মধ্যেই কিন্তু আমার সংযোগ ঘটছে, তাই না? সো এই জন্য এটাকে বলা হয় বিটা 1,4 লিঙ্কেজ, এই যে বিটা 1,4 লিঙ্কেজ, এই জন্য এটাকে বলা হয় বিটা 1,4 লিঙ্কেজ। এই দেখো এটা 1 নাম্বার কার্বন, এই দুইটা আসলে সেমই, দুইটা সেম পিকচার, আশা করি তোমরা বুঝছো। আমরা কিন্তু সামনে আরও অনেক পাবো, যে বিটা 1,4 লিঙ্কেজ, আলফা 1,6 লিঙ্কেজ, এই লিঙ্কেজ সেই লিঙ্কেজ, ওগুলা কিন্তু আমরা পড়তে যাব না, কারণ ওগুলো আমাদের সিকিউর টপিক না, এবং এমসিকিউতে ওগুলো খুব বেশি আসে না, ঠিক আছে। আবার বলতেছি যে বিটা 1,4 লিঙ্কেজ, আলফা 1,6 লিঙ্কেজ, এগুলো আমরা পরেও অনেকবার পাবো, বাট ওগুলো আমরা খুব বেশি ডিটেলসে পড়তে যাব না। কিন্তু তুমি যদি পরবর্তীতে এরকম পাও যে সাপোজ আলফা 1,6 লিঙ্কেজ যদি পাও, আচ্ছা আমি কিন্তু এটা একটু এটা আমি ম্যালটোজের দেখাইছিলাম, ঠিক আছে, ম্যালটেজ হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ। আচ্ছা ম্যালটেজ বাদ দিলাম, মানে এটা দেখো এটা আমি ম্যালটেজ দেখাইছিলাম, ম্যালটেজ এবং হচ্ছে এইটা হচ্ছে সিলোবায়োস। ম্যালটেজ আর সিলোবায়োস কিন্তু একদম সেম, ম্যালটেজ আর সিলোবায়োস একদম সেম, জাস্ট হচ্ছে এখানে বিটা এবং আলফা, মানে ম্যালটেজ হচ্ছে আলফা গ্লুকোজ এবং আলফা গ্লুকোজ, এইটা একটা আলফা গ্লুকোজ এবং এইটাও একটা আলফা গ্লুকোজ, ঠিক আছে, দুইটি আলফা গ্লুকোজ। বাট এগুলো কিন্তু তোমার কিচ্ছু বোঝার দরকার নেই, এগুলো সিকিউতে আসে না, তোমার জাস্ট বোঝা লাগবে কি বলো, তোমার জাস্ট বোঝা লাগবে হচ্ছে ওই যে আলফা ডি গ্লুকোজের স্ট্রাকচার তোমার পারতে হবে, বিটা ডি গ্লুকোজের স্ট্রাকচার তোমার পারতে হবে, এবং বিটা ডি ফ্রুক্টোজের স্ট্রাকচার তোমার পারতে হবে, এবং সুক্রোজ যে আমি একটু আগে দেখাইলাম, সুক্রোজের স্ট্রাকচার তোমার পারতে হবে। মোটামুটি এগুলো পারলেই তোমার হচ্ছে কার্বোহাইড্রেট থেকে আর কিছু না পারলেও চলে, ঠিক আছে। মোটামুটি তুমি যদি এগুলো পারো তাহলেই তোমার কার্বোহাইড্রেট থেকে আর কিছু না পারলেও চলে। আচ্ছা ম্যালটোজ আমি দেখাইছি, বাট ম্যালটোজ আর এটা কিন্তু সেমই, ম্যালটোজ আর সিলোবায়োস, ঠিক আছে। দেখো সিলোবায়োজ যদি দেখাই, এইটা হচ্ছে 1 নাম্বার কার্বন এবং এটা হচ্ছে 4 নাম্বার কার্বন, কার্বনগুলো এখানে লিখে নাই, ঠিক আছে। আচ্ছা এবং 1 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বনের মধ্যেই কিন্তু সংযোগটা ঘটছে, ঠিক আছে। সো যেহেতু এটা একটা আমার বিটা ডি গ্লুকোজ এবং এটাও হচ্ছে একটা বিটা ডি গ্লুকোজ, সো দুইটা বিটা ডি গ্লুকোজ একসাথে যুক্ত হয়ে আমার সিলোবায়োস গঠন করছে। এবং বিটা 1,4 লিঙ্কেজ কেন বলছে? কারণ হচ্ছে 1 নাম্বার কার্বনের সাথে 4 নাম্বার কার্বনের সংযোগ ঘটছে, ঠিক আছে। আমরা একটু ক্লিয়ার করে দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে আমার 1 নাম্বার কার্বন এবং এটা হচ্ছে আমার 4 নাম্বার কার্বন। সো 1 নাম্বার কার্বনের সাথে 4 নাম্বার কার্বনের যেহেতু সংযোগ ঘটছে, এই জন্য এটাকে বলা হচ্ছে বিটা 1,4 লিঙ্কেজ। আচ্ছা আমি এখানে আপাতত এটা স্টপ করতেছি, স্টপ করে দিচ্ছি। এই আমরা সামনে অনেকগুলো পাবো যে বিটা 1,4 লিঙ্কেজ, আলফা 1,6 লিঙ্কেজ, ওগুলো আমি কিচ্ছু বুঝাবো না, বাট তোমরা অ্যাটলিস্ট এতটুকু একটা ধারণা পাইছো যে এই লিঙ্কেজগুলো আসলে মানে কি। বিটা 1,4 লিঙ্কেজ মানে হচ্ছে বিটা 1,4 লিঙ্কেজ মানে হচ্ছে 2 অণু বিটা ডি গ্লুকোজের এক অণু, মানে 1 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বনের সাথে, সাপোজ 1 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বনের সাথে সংযোগ ঘটছে, এটাই হচ্ছে বিটা 1,4 লিঙ্কেজ। ধরো আলফা 1,4 লিঙ্কেজ মানে কি? আলফা 1,4 লিঙ্কেজ মানে হচ্ছে 2 অণু আলফা গ্লুকোজের মধ্যে
সাপোজ আলফা গ্লুকোজের 1 নাম্বার কার্বন এবং পরের আলফা গ্লুকোজের 4 নাম্বার কার্বনের মধ্যে সংযোগ ঘটছে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমার না বুঝলেও চলে, জাস্ট হচ্ছে এমসিকিউর জন্য আমি একটু পড়াইতেছি, আর কিছুই না, ঠিক আছে। এই ছবি দেখলেও বোঝা যায়। যেমন এটা ছিল হচ্ছে আলফা 1,1,4 লিঙ্কেজ, দেখো এটা একটা আলফা গ্লুকোজ, এটা একটা আলফা গ্লুকোজ, ঠিক আছে। এখন এটা 1 নাম্বার কার্বন এবং এটা 4 নাম্বার কার্বনের সাথে সংযোগ ঘটছে, এই জন্য এটাকে বলা হইতেছে আলফা 1,4 লিঙ্কেজ, আর কিচ্ছু না, জাস্ট একটু বুঝলেই হবে। এগুলো খুব বেশি ডিটেলসে তোমার কোনো বুঝতে যাওয়ার দরকার নাই, জাস্ট এতটুকু যদি বুঝো যে 1,4 লিঙ্কেজ আসলে মানে কি, তাহলেই এনাফ। ওকে, আচ্ছা এখন আমরা কি পড়তেছিলাম, আমরা পড়তেছিলাম হচ্ছে আমাদের সেলোবায়োস, ঠিক আছে। আচ্ছা সেলোবায়োস কি 2 অণু বিটা ডি গ্লুকোজের আলফা 1,4 লিঙ্কেজ দিয়ে যুক্ত হয়, এটা কি বুঝাইছে আমরা জানি, ঠিক আছে। আচ্ছা সেলোবায়োস এটা রিডিউসিং সুগার, কোনটা রিডিউসিং সুগার কোনটা রিডিউসিং সুগার না, এগুলো হচ্ছে আমরা খুব ভালোভাবেই জানি, মানে হচ্ছে এগুলো পরে আমরা একটা ছন্দ দিয়ে পড়ে ফেলবো। আচ্ছা ম্যালটোস কি বলতো, ম্যালটোস হচ্ছে 2 অণু আলফা ডি গ্লুকোজের আলফা 1,4 লিঙ্কেজ, তো এটা মুখস্থ করবে, এটা কি করবে, এটা মুখস্থ, এগুলো কিন্তু মুখস্থের জিনিস, ঠিক আছে। যদি এমসিকিউতে বাই চান্স এসে পড়ে যে হচ্ছে সাপোজ এখানে 2 টাইপের এমসিকিউ আসতে পারে, একটা হচ্ছে ম্যালটোস, এই যে ম্যালটোস কি দ্বারা গঠিত, সো তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে 2 অণু আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত, এটা একটা এমসিকিউ, এটা একটা এমসিকিউ যে ম্যালটোস 2 অণু আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। এখন আলফা ডি গ্লুকোজের মধ্যে কোন ধরনের লিঙ্কেজ থাকে, 1,4 লিঙ্কেজ, সাপোজ তোমাকে দেবে 1,6 1,5 1,3 1,4, সো তোমাকে বুঝতে হবে কারেক্ট হচ্ছে 1,4, জাস্ট মুখস্থ আর কিচ্ছু না, এটা কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে। যে হচ্ছে 2 অণু আলফা ডি গ্লুকোজের মধ্যে আলফা 1,4 লিঙ্কেজ দ্বারা সংযুক্ত হয়, মুখস্থ করতে হবে ফর এমসিকিউ, এমসিকিউতে এভাবে আসতে পারে, ঠিক আছে, আর কিচ্ছু না, এটা জাস্ট মুখস্থ করবে, এখান থেকে সিকিউ আমি আসতে দেখি নাই। আচ্ছা অলিগোস্যাকারাইড এখন আমরা পড়বো, আমরা মনোস্যাকারাইড শেষ, আমাদের ডাইস্যাকারাইড শেষ। মনোস্যাকারাইড কি ছিল, জাস্ট একটা মনোস্যাকারাইড। ডাইস্যাকারাইড কি ছিল, 2টা মনোস্যাকারাইড যদি একসাথে সংযুক্ত হয় তাকে আমরা বলতেছি ডাইস্যাকারাইড। এখন আমরা পড়বো হচ্ছে অলিগোস্যাকারাইড, এই জিনিসটা আসলে কি দেখো তো, 3 থেকে 10টি মনোস্যাকারাইড অণু যদি পাওয়া যায় তাদেরকে বলা হয় অলিগোস্যাকারাইড। মানে যদি আমার 3 থেকে 10টা 3 থেকে 10টা মনোস্যাকারাইড অণু যদি একসাথে সংযোগ ঘটে তাহলে তাহলে তাকে বলা হয় হচ্ছে অলিগোস্যাকারাইড, ঠিক আছে। মানে তিনটা যদি একটা মানে 3টা যদি মনোস্যাকারাইড দ্বারা গঠিত কোনো অণু পাওয়া যায় ওইটাও মনোস্যাকারাইড, 4টা মনোস্যাকারাইড অণু দ্বারা গঠিত যদি কোনো অণু পাওয়া যায় ওইটাও হচ্ছে অলিগোস্যাকারাইড। মানে 2 এর অধিক, ঠিক আছে। যদি 2টা মনোস্যাকারাইড থাকে তাহলে তো এটাকে আমরা বলতেছি কি বলতো, ডাইস্যাকারাইড, ঠিক আছে। 2টা মনোস্যাকারাইড থাকলে আমরা বলতেছি ডাইস্যাকারাইড। ধরো সাপোজ 3টা মনোস্যাকারাইড, তাহলে এটাকে আমরা কি বলবো, অলিগোস্যাকারাইড। 4টা মনোস্যাকারাইড তাইলেও অলিগোস্যাকারাইড, 5টা মনোস্যাকারাইড তাইলেও অলিগোস্যাকারাইড, 6টা মনোস্যাকারাইড তাইলেও অলিগোস্যাকারাইড। এরকম 3 থেকে 10টা মনোস্যাকারাইড অণু নিয়ে হচ্ছে আমার অলিগোস্যাকারাইড গঠিত হয়, ঠিক আছে। 3 থেকে 10টা মনোস্যাকারাইড অণু নিয়ে হচ্ছে আমার অলিগোস্যাকারাইড গঠিত হয়, আশা করি বুঝতে পারছো। এই যে 3 থেকে 10টা মনোস্যাকারাইড অণু নিয়ে হচ্ছে আমার অলিগোস্যাকারাইড গঠন করে। আচ্ছা এখন আসি আমরা অলিগোস্যাকারাইড, সাপোজ হচ্ছে 3টা মনোস্যাকারাইড থাকলে আমরা তাকে বলবো ট্রাইস্যাকারাইড। সাপোজ হচ্ছে 4টা মনোস্যাকারাইড, 1 2 3 4, 4টা মনোস্যাকারাইড থাকলে আমরা তাকে বলবো টেট্রাস্যাকারাইড। সাপোজ হচ্ছে 5টা মনোস্যাকারাইড থাকলে আমরা তাকে বলবো পেন্টাস্যাকারাইড, ঠিক আছে। আচ্ছা দেন এগুলোর জাস্ট হচ্ছে আমাদের কি পড়া লাগবে, জাস্ট এক্সাম্পল, এমসিকিউর জন্য জাস্ট এক্সাম্পল, এখান থেকে সিকিউ আসে না, জাস্ট হচ্ছে এমসিকিউ। এমসিকিউর জন্য আমরা কি পড়বো, জাস্ট হচ্ছে আমরা এমসিকিউর জন্য এক্সাম্পল পড়বো। দেখো তো অলিগোস্যাকারাইডের আমরা জাস্ট অলিগোস্যাকারাইড পুরোটাই হচ্ছে এমসিকিউর টপিক, আমরা জাস্ট কয়েকটি এমসিকিউ পড়বো। দেখো ট্রাইস্যাকারাইডের এক্সাম্পল কি, র্যাফিনোস। আচ্ছা র্যাফিনোস, সো এটা একটু মনে রাখতে হবে যে নিচের কোনটি ট্রাইস্যাকারাইড, অ্যান্সার হচ্ছে র্যাফিনোস, এটা মনে রাখতে হবে। নিচের কোনটি টেট্রাস্যাকারাইড, অ্যান্সার হচ্ছে স্ট্যাকিওস, সো এটাও এমসিকিউর জন্য মনে রাখতে হবে, উদাহরণ, ঠিক আছে। নিচের কোনটি পেন্টাস্যাকারাইড, অ্যান্সার হচ্ছে ভার্বাকোস, ঠিক আছে। এটাও আমাদের এমসিকিউর জন্য মনে রাখতে হবে, জাস্ট ফর এমসিকিউ, আর কিচ্ছু না। শেষ, এখন আমরা আমাদের অলিগোস্যাকারাইড শেষ, ঠিক আছে। আমাদের কি শেষ বলো তো, আমাদের হচ্ছে অলিগোস্যাকারাইড শেষ, ওকে, আমাদের অলিগোস্যাকারাইড শেষ। দেন আমরা পড়বো এখন হচ্ছে টেট্রাস্যাকারাইড। এখন আমরা কি পড়বো বলো তো, আমরা পড়বো হচ্ছে এখন টেট্রাস্যাকারাইড, ঠিক আছে। আচ্ছা আমরা এখন পড়বো সরি কি বলতেছি, আমাদের হচ্ছে অলিগোস্যাকারাইড শেষ। অলিগোস্যাকারাইডের মধ্যেই কিন্তু ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড এগুলো ছিল, ঠিক আছে। 3টা মনোস্যাকারাইড থাকলে ট্রাইস্যাকারাইড, 4টা মনোস্যাকারাইড থাকলে হচ্ছে টেট্রাস্যাকারাইড, 5টা মনোস্যাকারাইড থাকলে হচ্ছে পেন্টাস্যাকারাইড, ওকে। সো আমাদের এটা শেষ, আমাদের হচ্ছে কি বলতো, অলিগোস্যাকারাইড শেষ। এখন আমরা পড়বো হচ্ছে পলিস্যাকারাইড। এখন আমরা কি পড়বো, এখন আমরা পড়বো হচ্ছে পলিস্যাকারাইড, ওকে। এখন আমরা পলিস্যাকারাইড পড়বো। আচ্ছা পলিস্যাকারাইড হচ্ছে অনেকগুলো মনোস্যাকারাইড,
যদি একত্রে পলিমারভুক্ত হয় তখন তাকে বলা হয় পলিস্যাকারাইড। অনেকগুলা মনোস্যাকারাইড, ঠিক আছে, মানে হচ্ছে 10টার অধিক মনে করো, মানে অনেকগুলা অনেকগুলা যদি মনোস্যাকারাইড একসাথে গঠিত হয়। দেখো এখানে আমরা কি পড়ছিলাম, এখানে পড়ছিলাম হচ্ছে 3 থেকে 10টা মনোস্যাকারাইড, বাট এখানে হচ্ছে অনেকগুলা মনোস্যাকারাইড যদি একসাথে গঠিত হয়, মানে মনে করো হচ্ছে 10-এর বেশি, ঠিক আছে, কারণ 10 হলে তো আমরা ওইটাকে ওলিগোস্যাকারাইড বলতেছি, বাট যদি 10-এর বেশি হয় মানে অনেকগুলা হয়, তাহলে আমরা ওইটাকে বলতেছি হচ্ছে পলিস্যাকারাইড। পলি মানেই তো অনেক, তাই না? পলি মানে কি, পলিমার পড়ছো না, পলি মানেই তো অনেক, তাই না? সো এটা মনে রাখবা যে পলিস্যাকারাইড মানে কি, পলিস্যাকারাইড মানে অনেকগুলো মনোস্যাকারাইড একত্রে পলিমারভুক্ত হলে তাকে বলা হয় পলিস্যাকারাইড। ওকে ওকে আচ্ছা, এখন দেখো আমরা একটু পড়ি যে আমাদের, আচ্ছা, পলিস্যাকারাইড হচ্ছে আমাদের 2 প্রকার। পলিস্যাকারাইড আমাদের কয় প্রকার বলো তো প্রকৃতিতে? পলিস্যাকারাইড হচ্ছে 2 প্রকার। আচ্ছা, গুরুত্বপূর্ণ ছিল সবচেয়ে, আচ্ছা এগুলো কিছু পড়া লাগবে না, জাস্ট এতটুকু একটু পড়ো যে সেলুলোজ প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায়, জাস্ট এই লাইনটা একটু পড়ো। সেলুলোজ কোনটা প্রকৃতিতে সব থেকে বেশি পাওয়া যায় বলো তো? প্রকৃতিতে সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে সেলুলোজ, প্রকৃতিতে সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে সেলুলোজ, ঠিক আছে, এটা একটু পড়ো, আর কিছু না। আচ্ছা, এখন আমরা পড়ব যে গাঠনিক পলিস্যাকারাইড, ঠিক আছে, গাঠনিক পলিস্যাকারাইড। আমাদের পলিস্যাকারাইড কয় ধরনের বলো তো? পলিস্যাকারাইড হচ্ছে 2 ধরনের, অনেক ইম্পর্টেন্ট এটা। পলিস্যাকারাইড হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে গাঠনিক পলিস্যাকারাইড এবং আরেকটা হচ্ছে সঞ্চয়ী পলিস্যাকারাইড। একটা গাঠনিক পলিস্যাকারাইড, আরেকটা হচ্ছে সঞ্চয়ী পলিস্যাকারাইড। আচ্ছা, গাঠনিক পলিস্যাকারাইডের উদাহরণ আমাদের অবশ্যই পড়তে হবে, কি কি আছে দেখো তো? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এই 3টা অবশ্যই পড়তে হবে। দেন সঞ্চয়ী পলিস্যাকারাইডের মধ্যে হচ্ছে আমাদের স্টার্চ ও গ্লাইকোজেন, প্রচুর পরিমাণে এমসিকিউ আসে এখান থেকে এই উদাহরণগুলো দিয়া, ঠিক আছে। নিচের কোনটি গাঠনিক পলিস্যাকারাইড, নিচের কোনটি সঞ্চয়ী পলিস্যাকারাইড, এখনই ঠাডা মুখস্থ করে ফেলো। গাঠনিক পলিস্যাকারাইড হচ্ছে কি কি বলো তো? সেলুলোজ। গাঠনিক পলিস্যাকারাইড কি কি বলো তো? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন। সঞ্চয়ী পলিস্যাকারাইড কি বলো তো? স্টার্চ, গ্লাইকোজেন। সঞ্চয়ী পলিস্যাকারাইড হচ্ছে আমাদের স্টার্চ, গ্লাইকোজেন, আর কিচ্ছু না। স্টার্চ, গ্লাইকোজেন হচ্ছে আমাদের সঞ্চয়ী পলিস্যাকারাইড। মানে কি, মানে হচ্ছে গাঠনিক পলিস্যাকারাইডগুলো হচ্ছে আমাদের গঠন করবে, ঠিক আছে, মানে জীবদেহ কাঠামো গঠন করবে, এবং যেগুলো সঞ্চয়ী পলিস্যাকারাইড ওগুলো হচ্ছে সঞ্চিত বস্তু হিসেবে জমা থাকবে, মানে আমাদের দেহে বিভিন্ন বস্তু জমা থাকে না, ওরকম হচ্ছে জমা থাকবে সঞ্চিত পলিস্যাকারাইডগুলো, খুবই ইজি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখন স্টার্ট করি। আমরা এখন পড়বো নিচে কয়েকটি পলিস্যাকারাইডের বর্ণনা দেওয়া হলো, আমরা জাস্ট কয়েকটা পলিস্যাকারাইডের বর্ণনা পড়ি। আমাদের ফার্স্ট পলিস্যাকারাইড কি? স্টার্চ বা শ্বেতসার, ঠিক আছে। আমরা স্টার্চ আমরা ফার্স্ট হচ্ছে স্টার্চ সম্পর্কে একটু ব্যাখ্যা পড়বো, ঠিক আছে, স্টার্চের ব্যাখ্যা পড়বো। আচ্ছা দেখো, স্টার্চ কী কী দ্বারা গঠিত? অ্যামাইলেস এবং অ্যামাইলোপেকটিন নামক 2টি পলিস্যাকারাইড সমন্বয়ে স্টার্চ গঠিত। কি বললাম? অ্যামাইলেস, অ্যামাইলোপেকটিন নামক 2টি পলিস্যাকারাইড দিয়ে স্টার্চ গঠিত। এইটা হচ্ছে বুঝার কিচ্ছু নাই, এটা তোমাকে মুখস্থ করতে হবে। এটা কি করতে হবে? মুখস্থ, ফর এমসিকিউ। এখান থেকে সিকিউ আসে না, ফর এমসিকিউ মুখস্থ করতে হবে। কিসের জন্য? এমসিকিউর জন্য, ঠিক আছে। যে এটা তোমাকে মুখস্থ করতে হবে যে কোয়েশ্চেন এভাবে আসবে যে স্টার্চ কী দ্বারা গঠিত? স্টার্চ হচ্ছে আমার অ্যামাইলোস এবং অ্যামাইলোপেকটিন, এই 2টা দ্বারা গঠিত। স্টার্চ হচ্ছে আমার অ্যামাইলোস এবং অ্যামাইলোপেকটিন, এই 2টা দ্বারা, এই 2টা পলিস্যাকারাইড। অ্যামাইলোস এবং অ্যামাইলোপেকটিন এগুলো কি বলতো? এগুলো হচ্ছে পলিস্যাকারাইড, এগুলো হচ্ছে পলিস্যাকারাইড, ঠিক আছে। সো অ্যামাইলোস, অ্যামাইলোপেকটিন এই 2টা পলিস্যাকারাইড দিয়ে হচ্ছে আমার স্টার্চ গঠিত, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ফর এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে যে নিচের কোন 2টি দিয়ে হচ্ছে স্টার্চ গঠিত? কী কী বলতো? অ্যামাইলোস এবং অ্যামাইলোপেকটিন এই 2টা দিয়ে হচ্ছে আমার স্টার্চ গঠিত হয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে এখন আমরা কি পড়তেছি বলো তো? এমসিকিউ, ঠিক আছে, যে বীজ, ফল, কন্দ প্রভৃতিতে সঞ্চয়ী স্টার্চ জমা থাকে, যেমন হচ্ছে ধান, গম, আলু স্টার্চের প্রধান উৎস, ঠিক আছে। স্টার্চের প্রধান উৎস কি বলো তো? স্টার্চের প্রধান উৎস হচ্ছে আমাদের ধান, গম, আলু, এই 3টা মনে রাখতে হবে। ধান, গম, আলু হচ্ছে স্টার্চের প্রধান উৎস। এবং স্টার্চ কোথায় জমা থাকে বলো তো? বীজ, ফল, কন্দ প্রভৃতিতে সঞ্চয়ী অঙ্গে স্টার্চ জমা থাকে। সো স্টার্চ কোথায় জমা থাকতেছে এবং স্টার্চ এর প্রধান উৎস কি, এই 2টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, দেন স্টার্চ হচ্ছে, আর এটা আমরা পরে পাবো, এটা এখন পড়ার দরকার নাই। আচ্ছা, এখান থেকে এটি একটু পড়েও যে হচ্ছে বলছিলাম না স্টার্চে অ্যামাইলোজও থাকে, অ্যামাইলোপেকটিনও থাকে। সো কোনটা কত ভাগ থাকে দেখো তো? অ্যামাইলেজ থাকে হচ্ছে 22 ভাগ এবং অ্যামাইলোপেকটিন থাকে হচ্ছে 78 ভাগ। শুধুমাত্র মুখস্থ করবা, এটা মুখস্থ, ঠিক আছে। সো এখান থেকে যদি আমি একটু রিক্যাপ করি, স্টার্চ দিয়ে আমরা কি কি পড়লাম? স্টার্চ দিয়ে আমরা পড়লাম স্টার্চ হচ্ছে অ্যামাইলোজ,
এবং অ্যামাইলোপেকটিন এই দুইটা পলিস্যাকারাইড দ্বারা গঠিত, ঠিক আছে। এবং স্টার্চ হচ্ছে আমাদের 22 ভাগ থাকে হচ্ছে অ্যামাইলেস, আমাদের 22 ভাগ থাকছে হচ্ছে অ্যামাইলেস এবং 78 ভাগ থাকছে হচ্ছে অ্যামাইলোপেকটিন, ওকে। এবং মোটামুটি এগুলোই পড়ছিলাম। এবং স্টার্চ কোথায় জমা থাকে, কোথায় পাওয়া যায়, এগুলো পড়ছি ফর এমসিকিউ। এখন আসি হচ্ছে স্টার্চের ধর্ম। স্টার্চের ধর্মটা ইম্পর্টেন্ট, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। স্টার্চ হচ্ছে আয়োডিন বর্ণে নীল বর্ণ ধারণ করে। এখান থেকে মেডিকেলে এমসিকিউ আসছে, বোর্ডে এমসিকিউ আসছে, অনেক ইম্পর্টেন্ট এই লাইনটা, যে স্টার্চ হচ্ছে আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে, এটা তোমার মনে রাখতে হবে। স্টার্চ আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে, এটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেন স্টার্চ হচ্ছে সব কিছু নেগেটিভ। দেখো স্টার্চ হচ্ছে সব কিছু নেগেটিভ, বর্ণহীন, গন্ধহীন, স্বাধীন, এতটুকু একটু মনে রাখো, আর তেমন কিছু মনে রাখা লাগবে না। এবং 3 নাম্বারটা তো অবশ্যই মনে রাখতে হবে যে স্টার্চ আয়োডিন দ্রবণে কোন বর্ণ ধারণ করে বলো তো? স্টার্চ আয়োডিন দ্রবণে হচ্ছে নীল বর্ণ ধারণ করে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আর এখান থেকে কিছু না পড়লেও চলবে। দেন স্টার্চের ব্যবহার, এটি একটু পড়তে হবে, স্টার্চের ব্যবহার। আচ্ছা, স্টার্চ হচ্ছে শিল্পে গ্লুকোজ, তেমন কিছু তো নাই। স্টার্চ হচ্ছে অনেক শিল্পে গ্লুকোজ, অ্যালকোহল, চুলাই, মদ তৈরিতে স্টার্চ ব্যবহার করা হয়। মানে কি, গ্লুকোজ, অ্যালকোহল এগুলো তৈরিতে হচ্ছে আমার স্টার্চ ব্যবহৃত হয়, এবং কাগজ ও আঠা প্রস্তুত করতেও স্টার্চ ব্যবহৃত হয়। সো আমি যেই দুইটা ব্যবহার মার্ক করে দিচ্ছি, এই দুইটা ব্যবহার মার্ক একটু পড়তে পারলে পড়ো ভালো, ঠিক আছে। এই দুইটা মার্ক একটু পড়ো। দেন আমরা পড়বো হচ্ছে সেলুলোজ, ঠিক আছে। সেলুলোজ পড়বো। আমাদের স্টার্চ শেষ, স্টার্চের পরে আমাদের কি ছিল বলো তো? এই যে স্টার্চের পরে আমাদের ছিল হচ্ছে সেলুলোজ। কই সেলুলোজ? এই যে আমরা পড়বো এই যে সেলুলোজ নিয়ে, আমরা স্টার্চ পড়লাম, এখন আমরা পড়বো হচ্ছে সেলুলোজ নিয়ে। আমরা এখন কি পড়তেছি? আমরা কিন্তু এখন পলিস্যাকারাইড পড়তেছি, ঠিক আছে। আমাদের স্টার্চ পড়া শেষ, এখন আমরা পড়বো হচ্ছে সেলুলোজ নিয়ে, সেলুলোজ। আচ্ছা, এই যে সেলুলোজ। আচ্ছা, সেলুলোজ কি বলতো? সেলুলোজ হচ্ছে আমাদের প্রধান গাঠনিক উপাদান। সেলুলোজ হচ্ছে উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান, পড়বা এমসিকিউর জন্য। আচ্ছা, উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত বলতো? উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত, এটাও তোমার পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, সেলুলোজ কি বিটা ডি গ্লুকোজের বিটা 1,4 লিঙ্কেজ। তো বলছিলাম এগুলো মানে কি আমি বুঝাইছিলাম। সো এখন তোমার কাছে এটা মুখস্থ করা। পরীক্ষার সময় কোয়েশ্চেন আসতে পারে যে সেলুলোজ, সেলুলোজ এটা হচ্ছে এটার কোন গ্লুকোজ দ্বারা তৈরি, এটা কি আলফা ডি গ্লুকোজ না বিটা ডি গ্লুকোজ দ্বারা তৈরি। সো এটা তোমার এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে সেলুলোজ হচ্ছে অসংখ্য বিটা ডি গ্লুকোজ দ্বারা তৈরি, মানে বিটা ডি গ্লুকোজের পলিমার। সেলুলোজ কি বলতো? সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার, মানে অনেকগুলো বিটা ডি গ্লুকোজ। এই যে দেখো অনেকগুলো, এখানে কিন্তু আকসে 3টা, এখানে হচ্ছে আকসে 3টা, বাট এখানে অনেকগুলো সেলুলোজ একটার সাথে একটা যুক্ত হইয়া আমার হচ্ছে, সরি, অনেকগুলো হচ্ছে বিটা ডি গ্লুকোজ, বিটা না, হ্যাঁ, অনেকগুলো হচ্ছে বিটা ডি গ্লুকোজ, অনেকগুলো বিটা ডি, এখানে আকসে 3টা, বাট হবে আসলে অনেকগুলা, ঠিক আছে। বাট অতগুলো তো আঁকা পসিবল না, এই জন্য 3টা আকসে, বুঝছো। সো মনে রাখবা এটা এমসিকিউর জন্য যে সেলুলোজ কী দ্বারা গঠিত বলো তো? সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত, ফর এমসিকিউ। এবং সেলুলোজ হচ্ছে কোন বন্ধন দ্বারা কানেক্টেড থাকে? বিটা 1,4 বন্ধন, এটাও মুখস্থ করবা ফর এমসিকিউ। তোমার কোয়েশ্চেন আসতে পারে বিটা 1,5, বিটা 1,6। সো বিটা 1,4 মানে কি? একটা বিটা 1,4 মানে কি আমি বুঝাইছিলাম যে হচ্ছে বিটা ডি গ্লুকোজ, এই একটা বিটা ডি গ্লুকোজ। সো এটার 1 নাম্বার কার্বনের সাথে এটা 4 নাম্বার কার্বনের সংযোগ ঘটবে, এটাই হচ্ছে আমার বিটা 1,4 লিঙ্কেজ। সো এগুলো আশা করি তোমরা এখন প্রো হয়ে গেছে, এগুলো তোমরা সবাই বুঝো, তোমরা অনেক ব্রিলিয়ান্ট, আশা করি এগুলো তোমরা হচ্ছে বুঝতেছো, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি হচ্ছে ফার্স্ট পার্টটা স্টার্ট করতেছি, আমি হচ্ছে সেকেন্ড পার্টটা পরের ভিডিওতে দিচ্ছি।